বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের পুজোটাও নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে। এই দেখো, কিছুদিন আগেও আমাদের সবার মনে আনন্দ, পুজো আসবে, পুজো আসবে, পুজোতে এটা করব, ওটা করব। আর এই যে পুজোর 3-4টে দিন কি করে যে কেটে যায় টেরই পাওয়া যায় না। ওই যে পুজো আসবে আসবে যে একটা আনন্দ থাকে আমাদের মধ্যে 2-3 মাস ধরে, সেটাই খুব ভালো লাগে। পুজোর সময় এই করব, ওই করব, যে প্ল্যানিংগুলো আমরা করে থাকি সেটাই বড্ড আনন্দের। এই ব্লগটা আমি বিজয়া দশমীর দিন করেছিলাম। ব্লগগুলো তোমাদের সাথে আমি ঠিকঠাক মতো শেয়ার করতে পারিনি, কারণ পুজোর সময় অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপর বাপের বাড়িতে ছিলাম, তো সেই কারণে ব্লগগুলো তোমাদের সাথে আমি সময় মতো শেয়ার করতে পারিনি। আর তাছাড়া আমি তো সবসময় সংসারের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমার সংসার হলো গিয়ে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ধরো আমি ভিডিওটা এডিট করছি, সেই সময় হয়তো বাড়িতে লোকজন আসলো, তো তাদের সাথে আমাকে তখন কথা বলতে হয়, আমি ওই সময় আর ভিডিও এডিট করতে পারি না। এগুলো আমার সাথে ঘটে, মাঝে মধ্যেই ঘটে, কিন্তু সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না। বা হয়তো ছেলে মেয়েকে সময় দিতে হচ্ছে, হয়তো ছেলেকে নিয়ে ম্যামের বাড়িতে যেতে হবে, বা মেয়ের জন্য ফ্ল্যাটের দিকে ছুটতে হবে। এই সমস্ত কারণে আমার ঠিকঠাক মতো ভিডিও এডিট করা এখন আর হয় না। যাই হোক বন্ধুরা, মাকে তো এখন বরণ করলাম, আর প্রতি বছর মাকে বরণ করতে এসে আমাকে এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। দেখো, এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। বেঞ্চের উপরে উঠে কাঁপতে কাঁপতে আমি কোনো রকমে মাকে বরণ করলাম। প্রতি বছর এরকম একটা বাজে ব্যবস্থা করা থাকে, ওই বেঞ্চ না নড়তে থাকে, জানো তো। আর আমি তো ভারী চেহারার মানুষ, আমার ওই জন্য প্রচণ্ড ভয় লাগে ওই বেঞ্চের উপরে উঠতে। আমি বেঞ্চে ওঠার পর তো আমার হাতে পায়ে কাঁপুনি উঠলো, প্রচণ্ড ঘাম হচ্ছিল, ঘেমে নিয়ে এক শেষ আমি। এটা আমার নার্ভের সমস্যার জন্য হয়। আর ওই যে বেঞ্চটা তো ঠকঠক করে নড়ছে, তার মধ্যে আবার পায়ের পাতা না আমি এদিক দিয়ে ওদিক করতে পারছি না, মানে পা যদি একটু এদিক ওদিক করি তাহলে পাটা না বাইরের দিকে পড়ে যাবে, কারণ বেঞ্চটা খুবই সরু ছিল। 15 বাজে বরণ করে এসেই আবার সাথে সাথে শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে। আমার বর আজকে বললো, সকালবেলা বললো ও নাকি ওই ফেসবুকে নাকি সে অ্যাড দেখেছে আমাদের এখানে রাজবাড়ির বিরিয়ানি হয়েছে, মানে দোকানটার নাম কি রাজবাড়ির বিরিয়ানি, তাই তো। তো সেখানে যাচ্ছি বিরিয়ানি খেতে। কৃপা অর্জুন মাটন বিরিয়ানি খেয়েছে এর মধ্যে, কিন্তু আমার বিরিয়ানি খাওয়া হয়নি। আমি তো বাইরের বিরিয়ানি অতটা পছন্দও করি না। যাই হোক, আমি তো মানে রান্না করতে হবে না সেই সুযোগে থাকি, যাক রান্না করতে হবে না, সবাই বাইরে খাবে দাবে। রান্না করাটা বলো তো? হ্যাঁ, রান্নাঘরের সাথে আমার অনেকদিন সম্পর্ক নেই। বাপের বাড়িতে 6-7 দিন ছিলাম, তারপরে এখানে এসে বাইরের খাবারই খাওয়া হচ্ছে। আজকে আমাদের বাড়িতে খাওয়ারই প্ল্যান ছিল, বাইরে খাবার কোনো প্ল্যানই ছিল না। তো সকালবেলা ঠিকও করেছিলাম কি কি রান্না করব। তারপর হঠাৎ আমার হাজব্যান্ড 9টা-10টার দিকে বলল, আজকে আমরা বাইরে খাবো, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, রাজবাড়ির বিরিয়ানি খাবো। কিন্তু ব্যাড লাক, আমাদের আর রাজবাড়ির বিরিয়ানি খাওয়া হয়নি। এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, সন্ধ্যে 6টার সময় খুলবে। কি আর করা যাবে, এখন অন্য আরেকটা রেস্টুরেন্টেই যেতে হবে, কারণ বাড়িতে তো রান্না করিনি। আর ছেলে মেয়ে আশা করে আছে আজকে বিরিয়ানি খাবে, এবার বাড়িতে গিয়ে যদি আমি সেদ্ধ ভাত রান্না করে খাওয়াই তাহলে তো হলোই। তো আমরা 99 রেস্টুরেন্টে আসলাম। এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন বিরিয়ানি এগুলো অর্ডার দেওয়া হলো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস এগুলো নাকি আমি খুব ভালো রান্না করি। কৃপার বাবা, তারপর আমার বোনেরা, তারপর আমার খুব কাছের 2-4 জন মানুষ আমাকে সবসময় বলবে আমার হাতের চিলি চিকেন আর ফ্রাইড রাইস নাকি ভীষণ ভালো হয়, রেস্টুরেন্টে নাকি এতটা ভালো করে বানাতে পারে না। রেস্টুরেন্টের চিলি চিকেনের পিসগুলোতে না কোটিংটা বেশি করা থাকে আর গ্রেভিটা বেশি পাতলা করা থাকে, ওই জন্য সেরকম একটা টেস্ট আসে না। যারা আবার রেস্টুরেন্টের খাবার বেশি খেতে পছন্দ করে তাদের কাছে আবার এই ধরনের খাবারগুলোই বেশি ভালো লাগবে। তো রায়তাও ছিল সাথে, রায়তাটা ব্যাপক হয়েছিল। মাটন বিরিয়ানি ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল।
বল যে বিরিয়ানি যদি আমাকে শুধু একটু নুন হলুদ দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আর দেয় তুই সেটাও খেয়ে নেবে। তোর মানে সেদিন বলছিল যে কাওয়া বিরিয়ানি দিলেও তুই সেটা খেয়ে নেবে। ছোটোবেলা থেকেই অর্জুন বিরিয়ানি পছন্দ করে, ওকে সবাই বলতো বিরিয়ানি লাভার বয়। ও এত সুন্দর করে বিরিয়ানিটা খেত ছোটোবেলা থেকেই, সে 4-5 বছর বয়স যখন সে সময় থেকে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমাদের ছাতা গাড়িতে, ওই যে আমাদের গাড়ি। এখন একজনকে গিয়ে ছাতা আনতে হবে। গাড়িটা ঘুরিয়ে এই পাশে আনা যাবে? দাঁড়া একটু পরে বেরোচ্ছে। কি বৃষ্টিটাই না হচ্ছে। ওই যে গাড়িটা এখানে আনলে তাহলে আর আমরা ভিজবো না। অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আমরা তারপরে বাড়িতে গেলাম। কৃপা বলল বাইরে তো বৃষ্টি হচ্ছে, রাস্তা এখন ফাঁকা আছে, ফাঁকা রাস্তায় আমি কিছুক্ষণ সময় গাড়িটা চালাই। তো ওই জন্যই আবার এরকম আমরা ঘুরে ঘুরে তারপরে বাড়িতে গেলাম। পুরো রাস্তাটা কৃপাই ড্রাইভ করেছিল। কৃপার ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন কোনো গাড়ি চলে আসে বা ধরো যখন আর কি টার্ন নেবে সেই সময় অসুবিধা হয়, আর পাপার কাছে এই জন্য বকাও খায়। এখন তো সন্ধে হয়ে গেছে, পাশের বাড়ির সুইটির মা বরণ করে এসে আমার সাথে সিঁদুর খেলতে আসলো। তা আমার কপালে তো বড় একখানা ত্রিশূল আঁকলো, আমিও আবার ওনার কপালে একখানা ত্রিশূল এঁকে দিলাম। আমি সুইটির মার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু সুইটির মা বলল যে তার দেরি হবে, তো ওই জন্য আমি আগেই চলে গেলাম। আমি একদম প্রথমের দিকেই গিয়েছিলাম বরণ করতে। ভাল লাগছে তোমার শাড়িটাতে। আমারও এখন আর শাড়িতে ফলস পার পিকো করা হয় না। সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দেবো এখন, তারপরে পাঁচালি পড়তে হবে। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরের কাজকর্ম হয়ে যাওয়ার পরে মাছ রান্না করব। সকালবেলা আমার বর যখন দোকানে গিয়েছিল, মানে আমাদের তো ওই বাজারের উপর দিয়েই দোকানে যেতে হয়, বাজারের উপর দিয়েই আমাদেরকে সবসময় যাওয়া আসা করতে হয়। তো যখন আর কি ওই বাজারের উপর দিয়ে আর কি দোকানে যাচ্ছিল, তখন নাকি বাজারে ছোট ছোট ভোলা মাছ দেখে ওর খেতে ইচ্ছে করেছে। আজকে তো আর বাড়িতে রান্না করা হয়নি, তো সকালবেলা ও বাজারে ওই ভোলা মাছটা দেখে নিয়ে এসছে, ছোটো ভোলাটা, বলে রাতের জন্য রান্না করে রেখো। কিন্তু রাতের বেলাতে আমার বর খাবে কি না সন্দেহ আছে, কারণ আজকে বৃহস্পতিবার হরিসভা আছে। তো হরিসভাতে অনেকে না অনেক সময় বিভিন্ন রকমের প্রসাদ খাইয়ে থাকে, তো আজকে সেখানে প্রসাদ খাওয়াবে কিনা তা জানি না। আসলে কি বলো তো, ওই হরিসভায় কে কী খাওয়াবে সেটা তো আর কি যার যার উপরে ডিপেন্ড করে, তো আগে থেকে কেউ কিছু বলে না। হরিসভা শেষ হলে তারপরে কেউ হয়তো চিরা প্রসাদ দেয় বা কেউ হয়তো ফল প্রসাদ দেয়, যার মন চাইলো সে খিচুড়ি খাওয়ালো, কেউ হয়তো লুচি খাওয়ালো, যাই হোক। তো আজকে জানি না হরিসভাতে আমার বর কী প্রসাদ পাবে আমি জানি না, কিন্তু আমি মাছটা রান্না করে রাখবো। ও আমাকে বলেছে যে যাই খাওয়াক না কেন প্রসাদ, বাড়িতে এসে আমি মাছ দিয়ে একটু ভাত খাবো। এ দেখো ছোটো ছোটো লাল ভোলা, তো দুটো মাছ রেখে দিয়েছি, এখানে মনে হয় 6-7টা রয়েছে, আর দুটো রেখে দিয়েছি। ওই দুটো অন্য কোনো দিন কৃপাকে ভেজে দেব। তো এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সর্ষের তেল, এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো। ব্যাস এই দিয়ে এবার কলা পাতায় এটা বসিয়ে দেবো। এই যে কলা পাতাগুলোও ধুয়ে নিয়েছি, ভালো করে মাছটাকে মাখাবো, আর উপর থেকে কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয়, অল্প একটু দেবো, ওই কৃপার অসুবিধা হয় তো সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় না। দেখি অল্প একটু দিয়ে দিই, লঙ্কার গুঁড়ো আছে তো অনেকটাই, ওখান থেকে একটুখানি দিয়ে দেবো। কলা পাতায় এটা ঢেলে দিলাম, এবার এই দুটো পাতা দিয়ে ঢাকা দেবো, আর একটা ঢাকনা দিয়ে আবার ঢাকা দিতে হবে। উল্টানোর সময় না কেস খেয়ে যাব, আমি পাতুরি না উল্টাতে পারি না ভালো করে, সব পড়ে যায়। পাতুরি উল্টানোর একটা টেকনিক আছে, ওই যে ছড়ানো যে ফ্রাই প্যানগুলো রয়েছে তার মধ্যে পাতুরিটাকে বসিয়ে তারপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে যদি উল্টে দেওয়া হয়
তাহলে কিন্তু ওই কলা পাতা এদিক ওদিক সরে যায় না। কিন্তু আমি তো আজকে কড়াইতে বসালাম, আমি তো ওই ফ্রাই প্যানের মধ্যে বসালাম না, তাই একটু অসুবিধা হয়েছিল। কিন্তু আমি যেটা ভাবছিলাম যে আমি মনে হয় পাতুরিটা উল্টাতে পারবো না, সেরকম কিছুই হয়নি। খুব সাবধানে করেছিলাম, পাতুরিটা বেশ সুন্দরভাবেই আমি উল্টে দিয়েছি। পাতুরিটা না আমাদের বাড়িতে খুব একটা করা হয় না, যার জন্য পাতুরিটা আমার হাতে অতটা বেশি ভালোও হয় না। যাই হোক, আমি এখন আর কি মশলাপাতিগুলো ঘাটাঘাটি করছি। অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম। আগামীকাল থেকে আবার 4 বেলার জন্য কি রান্না করব সেই চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। গতকাল তো আমরা কলকাতায় গিয়েছিলাম নবমীর দিন, তো বাড়িতে আসার পর আর কোথাও বের হইনি। সন্ধ্যের সময় তো বাড়িতে চলে আসলাম। আমার বর বলেছিল এই সন্ধ্যের সময় আর কি হাবড়া অশোকনগরের ঠাকুর দেখে আসতে, কিন্তু আমার আর এনার্জি ছিল না। এবছর জানো তো হাবড়া অশোকনগরের ঠাকুরই দেখা হয়নি। খাওয়ার উপরে খাওয়া, এটা কি? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার। এটা চিকেন পকোড়া, চিকেন ললিপপ। ওই তো ললিপপ টাইপের। এগ রোলটা আমাকে অর্ধেক দে। অর্ধেক না, বেশি খাওয়া। অর্ধেক দে ব্যাস, আর কিছু খাবো না। আমার শরীরটা যেন তো এখনও ঠিক হয়নি। মাকে বরণ করতে গিয়ে হাত পায়ে যে কাঁপুনি উঠেছে না, সেটা আমার এখনও ঠিক হচ্ছে না। আর যখনই আমার মনে পড়ে যে আমি ওই উঁচু জায়গাতে উঠেছি, তখনই আমার কেমন যেন লাগে, মানে আমার মাথা ঘোরায়, আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে যাই। কারণ ওইখানটাতে তো আমি ভয়ে ভয়ে উঠেছি, আর ওই সময়ের কথা মনে পড়লে না কীরকম যেন আর কি গা হাত পার মধ্যে করে। ওটাই তো আমার সমস্যা হয়। এবার আমার যেহেতু শারীরিক সমস্যা রয়েছে, সেই জন্যই এত অসুবিধা হয়। যারা সুস্থ মানুষ তারা তো এতটা ভয় পায় না। আমার যেহেতু আর কি অসুবিধা রয়েছে, ওই জন্যই আমি এই ব্যাপারগুলোকে ফেস করতে পারি না। কেন যে ওরা এরকম করে প্রতি বছর, শুধু গত বছরটাই ঠিকঠাক মতো ছিল, এই বছরটা সেই আবার এরকম ওই ঠকর ঠকর একটা বেস দিয়ে রেখেছে। নিজেরাই ওরকম করে ব্যবস্থা করবে, আবার নিজেরাই বলবে আপনারা সবাই সাবধানে উঠবেন, ভেঙে যাবে, এই একজনের বেশি দুজন উঠবেন না, এই না ওই না। হ্যাঁ, নিজেরাই কিন্তু আবার ভয় দেখাবে। তাহলে ওই রকম ব্যবস্থা কেন করে? একটা তো সিঁড়ির মতো ওই কাঠের পাটাতন দেওয়া যে সিঁড়ি থাকে, সেগুলো আনতে পারে, বা একটা ছোট ঠাকুর আনতে পারে, সেসব কিছুই করে না। যাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে তাদের তো অসুবিধা হয়। এই কৃপাকে শুয়ে শুয়ে এতক্ষণ তাই বলছিলাম যে আমার শরীরটা দেখ ঠিক হচ্ছে না, কীরকম যেন লাগছে। এই দেখো পাতুরির ফাইনাল লুক। কৃপা বললো পাতুরিটা খেতে খুব ভালো হয়েছে। দেখো দুদিকের পাতাটাই এরকম পোড়া পোড়া হয়ে গেছে। আমি শুনেছি পাতা এরকম যদি পোড়া পোড়া হয়, তার মানে হলো পাতুরিটা একদম ঠিকঠাক হয়েছে। 10:30 বাজে এখন। আমরা বাইরে বৃষ্টি দেখতে এসেছি। এইমাত্র বৃষ্টি শুরু হলো, কারেন্টও চলে গিয়েছিল, তো আবার দেখলাম সাথে সাথেই কারেন্ট চলে এসছে। সন্ধ্যের সময় বৃষ্টি হয়নি, সন্ধ্যের সময় তো অনেকেই বেরিয়েছিল নতুন জামা কাপড় পরে পুজো প্যান্ডেলে, অনেককেই যেতে দেখলাম। আমাদের কৃপা গিয়ে তো টিফিন নিয়ে এসছে, ফুচকা এসব নিয়ে আসলো না। সেই সময় দুর্গা ঠাকুর চলে গেছে, কান্নাকাটি করে সে চলে গেছে, বুঝেছিস? একাদশী পড়ে গেছে, দুর্গা ঠাকুর দশমীর মধ্যেই চলে যায়। 8টা-9টার সময়ও জানো তো অনেককে আমি দেখলাম বরণ করতে যেতে। অনেকেই 8টা-9টার সময় বরণ করেছে। একাদশী পড়ে গেলে নাকি আর বরণ করা যায় না, একাদশী এই দশমীর মধ্যেই নাকি বরণ করতে হয়। এক একজন এক একটা বলে। 2 বছর আগে আমাদের এইখানের ক্লাবে এই নিয়ে একটা ঝামেলা হয়েছিল বলতে মানে ওই কথা কাটাকাটি হয়েছিল ঠাকুরমশাই আর যারা আর কি ওই মানে মহিলা গ্রুপ ছিল তাদের সাথে। তো ঠাকুরমশাইয়ের কথা হলো দশমী পূজা হয়ে যাওয়ার পরে বরণ করা হবে। তো দশমী পূজাটা হতে না একটু দেরি হয়েছিল, মানে শেষ হতে একটু দেরি হয়েছিল, একাদশী পড়ে যাচ্ছিল। তখন ওই মহিলারা সবাই চেঁচামেচি করছিল একাদশী পড়ে গেছে বলে, আগে দশমী পূজাটা তো শেষ হতে দেবে, তারপর তো বরণ শুরু হবে। আর একাদশীর মধ্যে বরণ করলে কি এমন কিছু হয় না, ওই ঠাকুরমশাই কিন্তু বলেছিল। ওরা বারবার বলছিল পাতুরিটা হেভি ভালো হয়েছে, একটা অন্যরকম গন্ধ আসে তো পাতুরির থেকে, ওই জন্য ভালো লাগে।
আর আজকে কড়াই থেকে না পাতুরিটা আমার ঢালতেও অসুবিধা হয়নি। আজকে কড়াই থেকে পাতুরিটা খুব সুন্দরভাবে উল্টাতে পেরেছি। অন্যান্য দিন না ঠিক করে না উল্টাতে পারি না, পড়ে যায়, তারপরে কেমন যেন এদিক ওদিক হয়ে যায়। তো আজকে একদম ঠিকঠাক মতো পাতুরিটা উল্টে দিতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তবে কালকে আমি ব্লগ করব কি না জানি না, আমার কালকে ব্লগ করার ইচ্ছে নেই। হাতে অনেকগুলো ব্লগ রয়েছে, তো সেগুলো কবে আপলোড করব, কবে কি করব, ওই জন্য কালকে আর ব্লগ করার ইচ্ছে নেই। যাই হোক, কালকে চিন্তা ভাবনা করা যাবে। তো এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।